জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী। স্বাগত জানাতে বিমানবন্দরে শত শত নেতাকর্মীর ভিড়। বিদেশ না যাবার আগের শর্তেই আগামী মার্চ পর্যন্ত বেগম জিয়ার সাজা স্থগিত। সরকার পতনের এক দফা দাবিতে শিগগিরই রাজপথের আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির। করোনার দীর্ঘ বিরতির পর খুলতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। হলগুলোতে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালনের বাধ্যবাধকতা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের আনন্দ উল্লাস ও স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঠিক ২ বছর পর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সন্ধ্যার আগে আগে নিউ ইয়র্কের ম্যানহাটানে হোটেলে পৌঁছান শেখ হাসিনা। এর আগে ২০ বছর পর বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন শত শত নেতাকর্মী। তাদের আনন্দ উল্লাস ও স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নমজিক সৈনিক আজকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের মানুষের যে এখানে ভালোবাসা রয়েছে তার প্রকাশ জেপকে এয়ারপোর্টে দেখা যাচ্ছে। এখানে অসংখ্য মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। সোমবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে জলবায়ু শীর্ষক একটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিউ ইয়র্কে এখন সাজ রব। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। সোমবার থেকে জাতিসংঘে প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন আর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্ক। বিদেশে না যাওয়ার আগের শর্ত বহাল রেখেই বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ালো সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্থায়ী মুক্তি পেতে হলে তাকে আদালতে যেতে হবে। আর বিএনপি নেত্রীর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ৩১ অক্টোবর ধার্য করেন আদালত। স্থায়ী মুক্তি নাকি সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বেগম জিয়ার, এ নিয়ে গত ২ সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। যদিও আইনমন্ত্রী জানিয়েছিলেন, স্থায়ী মুক্তির আবেদন করতে হলে জেলে ফিরতে হবে বিএনপি নেত্রীকে। সেই কারণে সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বাসায় চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার আগের শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর কথা। তিনি বলেন, স্থায়ী মুক্তি পেতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে বিএনপি চেয়ারপারসনকে। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম ৬ মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, স্থায়ী মুক্তি দেওয়ার ক্ষমতা ছিল সরকারের, রাজনৈতিক কারণে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি এই অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জেলখানার মধ্যেই রাখা হচ্ছে, তাকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছরের ২৫শে মার্চ বেগম জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার। একই বছরের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং এবছরের ১৫ মার্চ তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস করে বাড়ানো হয়। আগামী ২৪শে সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ। এর আগেই সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনে আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ল মুক্তির মেয়াদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 34টি মামলা ঝুলছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে 31শে অক্টোবর ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে শিগগিরই রাজপথের আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই সঙ্গে সরকার বিরোধী প্ল্যাটফর্ম তৈরির জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা করছে। বিএনপিপন্থী বিশ্লেষক বলছেন, সিরিজ বৈঠক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আন্দোলনে নামতে হবে বিএনপিকে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে টানা 3 দিনের সিরিজ বৈঠক শেষ হয় গত বৃহস্পতিবার। দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাবার পর 3.5 বছরের মধ্যে এটাই দলের সবচেয়ে বড় আয়োজন। রুদ্ধদ্বার সিরিজ বৈঠকের দিকে তখন সবার দৃষ্টি ছিল। সব মহলেই এ নিয়ে নানা জল্পনা কল্পনা। দলটির অন্যতম নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, নানা ইস্যুতে আলোচনা হলেও এক দফা এক দাবির পক্ষেই মত বিএনপির সব পর্যায়ের নেতাদের। তা হলো ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারকে হঠাতে একমাত্র রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত। বিএনপির শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ মনে করেন, হিসেব নিকেশে নয়, জনগণের অধিকারে এগিয়ে আসতে হবে তাদের। লক্ষ্য আমাদের একটাই, রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের অপসারণ করে আমরা তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকারের নির্বাচনে যাব। সুতরাং অতীতের যে কোনো আন্দোলনের চাইতে এবারে আন্দোলন আরো তীব্রতর হবে বলে আমরা আশা রাখি। শীঘ্রই, এখন তো আন্দোলনের মৌসুমই তো সামনে আছে। তাদের রাস্তায় নামার জন্য তারা ডিসেম্বর পর্যন্ত কেন সময় লাগবে আমাকে বলো তো? 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন। আর বাকি যাদের সাথে ওনারা যাদের সাথে আলাপ আলোচনা করতে চাইছেন, এই জন্য 15 দিন তো যথেষ্ট। আর এই আন্দোলনের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক করার কৌশলও হাতে নেওয়া হয়েছে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। ডাক্তার জাফরুল্লাহর পরামর্শ, জামাতের সঙ্গত্যাগ ও দলের ভেতরের কোন্দল মেটাতে হবে বিএনপির হাইকমান্ডকে। এই যে 3 দিনের মিটিং হলো, একটা সিদ্ধান্ত আসতে পারলেন না জামাতকে নিয়ে কি করবেন। জামাতকে নিয়ে একটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসার চেষ্টা করব, তাদের সাথে যোগাযোগ করব এবং একটি বৃহৎ প্ল্যাটফর্ম, একটি বৃহৎ আমব্রেলার নিচে যতগুলো লাইক মাইন্ডেড দলকে সমাবেশ করানো যায় আমরা সেটি চেষ্টা করব। আগামী 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আবারও বিএনপি নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসেও বিএনপি দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। দলীয় প্রধান বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার প্রায় 3.5 বছর পর সাংগঠনিকভাবে সিরিজ বৈঠক করে বিএনপি। রুদ্ধদ্বার সেই বৈঠকের পর রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। টানা 3 দিনের সেই ধারাবাহিক বৈঠকের শেষে সবার দৃষ্টি যখন সভার সিদ্ধান্তের উপর, তখন বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে আলোচনায় আনেন নিউ ইয়র্ক কাণ্ড। দাবি করেন, জ্যাকসন হাইটসে বিএনপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যারা বিএনপি সমর্থন করেন তাদের ওপরে একটা আক্রমণ হয়েছে আপনার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ মত প্রকাশের স্বাধীনতা সব দেশে সবখানেই থাকা উচিত। আমেরিকায় তো আরও বেশি আছে। সেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেইখানে তারা আক্রমণ করেছে। এদিকে নিজে বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে জ্যাকসন হাইটসে বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত তারা। সরকারের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা দেশে স্থিতিশীলতা চায় না, চায় অস্থিরতা। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। দীর্ঘ সময় পর সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে জোরে সোরে। 1 ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী 5 অক্টোবর হল খুলতে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে থাকছে না কোনো গণরুম। বহিরাগত ও অছাত্রদের দখলে থাকা রুম বরাদ্দ দেওয়া হবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা।
ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে একসঙ্গে যে কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সেটাই গণরুম নামে পরিচিত, যেখানে পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, মাথা গজার একটু ঠাঁই পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। এবার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুম শব্দটা তো বিশ্ববিদ্যালয়, এই শব্দটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পরিবেশের সাথে একটা সম্মানজনক কোনো শব্দ না। সিদ্ধান্ত হয়েছে আমাদের গণরুম আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের একটি গণরুম এটি। এ রুমে আগে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমালেও এখন বসানো হয়েছে খাট। আর আগে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী এ রুমে থাকলেও এখন থাকবেন মাত্র ৮ জন। সব হলের প্রবেশপথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। শিক্ষার্থীদের যেন মেঝেতে ঘুমাতে না হয় সেজন্য তৈরি করা হচ্ছে খাট। রিডিং রুম ও ডাইনিং রুম থেকে শুরু করে সবকিছুই সাজানো হচ্ছে নতুন সাজে। আসলে পরে তাদেরকে শিফট করে দেওয়া হবে। রবীন্দ্র ভবনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একেবারে 100% আমরা সিঙ্গেল রুমে সিট দিতে পারবো। ঘোষণায় সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এই প্রথাটার সাথে পরিচিত হওয়ার পরে তার যে এতদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তারা আসলে একটা ধাক্কা খায়। আমরা এই গণরুম প্রথার অবসান চাই। যদি ইমপ্লিমেন্ট না করতে পারে তাহলে যেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা থাকে তাদের গণরুম না থাকে তারা কিন্তু ঢাকা শহরে থাকার ব্যবস্থা নেই। হল অছাত্র ও বহিরাগত মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা বরাদ্দ পেলে সেই রুমে চলে যাবে, সেই রুমে তার ওঠার ব্যাপারে তার কোনো সহজতা লাগে সংশ্লিষ্ট হল প্রশাসন সেটি করবে। আগামী ৫ অক্টোবর থেকে শুধু স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হলগুলোতে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালনের বাধ্যবাধকতা আরোপের মধ্য দিয়ে খুলতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি স্বাভাবিক না হলে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক হলে থেকেই শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেবেন। তাই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে ক্যাম্পাসে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ স্বাস্থ্যবিধি উপকরণ স্থাপনের কাজ। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 18 মাস পর বাংলাদেশের সবচাইতে বড় আবাসিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়া হচ্ছে। তাই তোড়েজোড়ে কাজ শুরু করেছে জাবি প্রশাসন। ইতিমধ্যেই আবাসিক হল, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভিতর বাইরে সংস্কার কাজ শেষ পর্যায়ে। বিভিন্ন ভবনের ফটকগুলোর সামনে স্থাপন করা হচ্ছে হাত ধোয়ার বেসিন। বিশাল এই ক্যাম্পাসে গজিয়ে ওঠা ঝোপঝাড়গুলো ইতিমধ্যেই কেটে ছেটে পরিষ্কার করছে দিনমজুররা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিব, তাই পুরানের যত রিপেয়ারিং কাজ আছে সম্পূর্ণ কাজগুলি আমরা করতেছি। ওই যে ডালাই, এমনি গাঁথনি, ফাটা ফোটা যেখানে যা আছে আর কি, এই সমস্ত কাজগুলি আমরা খুব দ্রুত বেগে করতেছি। যেখানে যে জঙ্গল আছে সবগুলো পরিষ্কার হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ সালাম বরকত হলের এই প্রভোস্ট জানালেন, ক্যাম্পাস খুলে দেওয়ার আগে প্রভোস্ট মিটিংয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে শিক্ষার চাইতে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে প্রশাসন। কোভিড টিকা, হ্যান্ড স্যানিটাইজেশন, মাস্ক ব্যবহার সহ কোয়ারেন্টাইনেরও বাধ্যবাধকতা রয়েছে। ছাত্ররা যেহেতু ছিল না অনেকদিন, যা যা দরকার কোভিডকে মোকাবেলার জন্য আমরা প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে প্রভোস্ট কমিটির মিটিংয়ে বিশ্লেষণ করে আমরা কাজে হাত দিয়েছি। হোম কোয়ারেন্টাইন তো না, হলের ভিতরে জানি একটা 10 দিন আমরা একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা 10 থেকে 2 উইকস আর কি করতে পারি। তারপরে ছাত্রছাত্রী রেডি হয়ে গেল যে তারা এখন ক্লাসে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 37টি অনুষদ ও 16টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা 13,000। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিল হতে 4,50,00,000 টাকা বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছে জাবি প্রশাসন। সময় সংবাদ, সাভার। এদিকে শিক্ষামন্ত্রী রাজধানীর যাত্রাবাড়িতে স্কুল পরিদর্শনে গেলে নেতাকর্মীদের ভিড়ে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধি। ভিড়ের মধ্যে স্কুলে ঢুকতে পারেননি অনেক শিক্ষার্থী। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সংক্রমণের শঙ্কা দেখছেন না।
শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে রোববার রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান শিক্ষামন্ত্রী। এ সময় তার আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে ভিড় জমায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরও ভিতরে ঢুকতে বেগ পেতে হয়। স্কুলের পোশাক পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। স্কুল খোলার পর থেকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শিক্ষামন্ত্রী আসার আগে বাইরে অনেক ভিড় হয়েছিল, কারা আইছে আমরা চিনি না। উই আর স্টুডেন্টস অফ দিস স্কুল, তো সেক্ষেত্রে আমাদের আগে যা উচিত ছিল, কয়েকজন আসে তারা এখানে ভিড় করে, এই জন্য আবার আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই হুলস্থুল কর্মযজ্ঞ চলেছে শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরও। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণকে কেন্দ্র করে স্কুল মঞ্চে উঠে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেন এক স্থানীয় নেতা। উনি এলাকায় থাকেন না, উনি থাকেন আপনার সেই ঠিকানাটা কোথায় থাকেন আমি জানি না। তবে স্কুলটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার দীপুমণি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকেই টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এর আগে 12 সেপ্টেম্বর আজিমপুর স্কুল পরিদর্শনকালে অনিয়মের প্রমাণ মেলায় 2 জনকে বরখাস্ত করেন শিক্ষামন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স ইস্যু উঠল দেশের উচ্চ আদালতে। সাম্প্রতিক গ্রাহক প্রতারণার বিষয়টি শুনে লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বললেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। আর দুদক আইনজীবী বলছেন, অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য প্রমাণ মিলছে। যুবক, ইউনিপেটু, ডেস্টিনি, সবশেষ ইভেলি ও ই ওয়ারেন্স গ্রাহক ও বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে প্রায় 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সব ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, লোভনীয় অফারের চমক দেখিয়েছে তারা। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও 1 টাকাও ফেরত পাননি কোনো গ্রাহক। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আলোচনা হলো দেশের উচ্চ আদালতে। আদালত জানতে চান কিভাবে চলছে দেশের ই কমার্স খাত। পরামর্শ দেন লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করতে। যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। দুদক আইনজীবী জানান, ইভ্যালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্যপত্র মিলছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। এই টাকাটা কোথায় গেল, টাকার উৎস কোথায়, ডেস্টিনেশন কোথায়, এটা ফাইন্ডিং আউট করলে অবভিয়াসলি এটা মানি লন্ডারিং এর মধ্যে পড়ার যথেষ্ট সময়। কতিপয় অসাধু ব্যক্তি তাদের অসাধু কার্যকলাপের জন্য এটা পিছন দিকে নিয়ে গেল। যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এদিকে ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় হয়েছে আরেকটি মামলা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনে অনুমোদন পেয়েছে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো। অনুমোদন পাওয়া অন্তত 2টি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষায় অনিয়মের অভিযোগে খোদ স্বাস্থ্য অধিদপ্তরই মাত্র 3 মাস আগে কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন। এ ব্যাপারে অভিযুক্ত সিএসবিএফ হেলথ সেন্টার কথা বলতে রাজি হয়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তর এ অপর প্রতিষ্ঠান স্টিমস হেলথ কেয়ার বলছে, যথাযথ সক্ষমতা যাচাইয়ের পরই আবারও করোনা পরীক্ষার অনুমতি ও আরটিপিসিআর বসানোর অনুমতি পেয়েছে তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান এই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধাদের কথা চিন্তা করে বিমানবন্দরগুলোতে আরটিপিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও অনুমোদন পাওয়া 7টির মধ্যে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে করোনার ভুয়া সনদ দেওয়া সহ টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা ছাড়াই ফল দেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের আদেশ দেয় খোদ স্বাস্থ্য অধিদপ্তর। গত জুন মাসে দেওয়া সেই আদেশের পর এখন তারাই কিভাবে ল্যাব স্থাপনের অনুমতি পেল সেটি জানতে অভিযুক্ত সিএসবিএফ হেলথ সেন্টারে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কথা বলতে রাজি নয়। এখন আমাদের
ম্যানেজমেন্টের কেউ নাই। এছাড়া কি আছে, মানে কেউ না কেউ তো আছেন, তাই না? এছাড়া আমরা যারা এমপ্লয়ি তারাই আছে। তাহলে ফোন নাম্বার দেন, ফোন করি। হটলাইন নাম্বারে ফোন দিলেই হয়ে যাবে। আপনার হটলাইন তো বন্ধ, তাহলে তো করার কিছু নাই। একই অভিযোগ স্টিমস হেলথ কেয়ারের বিরুদ্ধেও। তবে তারা বলছে সে সময় 1 মাস কার্যক্রম বন্ধ থাকলেও পরে তারা সকল শর্ত পূরণ করে কার্যক্রম শুরুর আদেশ পান। এটা আসলে বন্ধ না, সাময়িক স্থগিত ছিল। ওনারা কিছু অবজারভেশন দিয়েছিল এবং আমাদের মেশিনের কোয়ালিটিটা ওনারা পরে চেক করেছে এবং 100% অ্যাকুরেট পেয়েছে, সব কিছু অ্যাকুরেট পেয়ে তারপর 2 থেকে 3 বার ওনারা করেছিল, ভিজিট করেছিল। এখানে ভিজিট করার পর সব কিছু যখন তারা অ্যাকুরেট পেয়েছে তারপর আমাদের স্থগিত আদেশটা প্রত্যাহার করে এবং তারপর থেকেই আমরা আমাদের নর্মাল প্রসিডিউরে টেস্ট চালিয়ে যাই। একই রকম বক্তব্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদেরও। তাদের নামে যে এটা হচ্ছিল সেই কারণে তাদেরকে সাময়িক বন্ধ করা হয়েছিল। পরে আমাদের এখান থেকে যে নতুন করে কমিটি করা হয়, কমিটির মাধ্যমে ওখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের লোক ছিল, এনএসআই লোক ছিল, তারা আবার পুনরায় পরিদর্শন করছে, পরিদর্শন করে তাদেরকে আবার ওপেন করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়া হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ বাড়াতে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এতে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন সিএনজি স্টেশন মালিক ও চালকরা। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের লাইন বেলা বাড়তেই এই সারি আরও দীর্ঘ হয়। এই দাঁড়িয়ে থাকার কারণ লাইনে গ্যাস সরবরাহ কম বা চাপ কম। কোভিডের ধাক্কা সামলে সবকিছু স্বাভাবিক ছন্দে ফেরায় সড়কে যানবাহন যেমন বেড়েছে, তেমনি যানজট আর সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় বেড়েছে গ্যাসের চাহিদা। এ অবস্থায় প্রতিদিন 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ গাড়ি চালকরা। বন্ধ থাকলে আমাদের জন্য সমস্যা, 1 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস নিতে হবে, গ্যাস না পাইলে তো গাড়ি বন্ধ রাখতে হবে। বড় গ্যাস সিরিয়াল হয়ে যাবে, আমাদের অনেক সময় 2 বারও গ্যাস লওয়া লাগে, আবার জমা উঠাতে সমস্যা হবে, আমরা চলবো কেমনে? খরচ অবশ্যই বাড়বে, মালিকের তো তাহলে চালাইতে দেয় না। বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতে 2018 সালের আগের বছরগুলোতে পিক আওয়ারে বন্ধ রাখা হতো সিএনজি ফিলিং স্টেশন। তবে ওই বছর বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিএনজির যুগে প্রবেশ করার পর তুলে নেওয়া হয় সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং। তবে সম্প্রতি বিদ্যুতের চাহিদা বেড়েছে। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ নিশ্চিতে ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও যৌক্তিকতা দেখছেন না এর মালিকরা। করোনার শ্বাস হয়ে গেছে, এই সিদ্ধান্ত আমরা আরো এটা যৌক্তিকতা নাই, কি যৌক্তিকতা? এটা আন্তর্জাতিক ব্যাপারে বাড়াইছে, এটা ওনাদের এটা গ্যাসের দাম বাড়ানোর জন্য, এটা ওনাদেরই, আর কিছু না। গত 14 সেপ্টেম্বর 4 ঘন্টা ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গ্যাস সরবরাহে হিমশিম খেতে হচ্ছে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোকে। এ অবস্থায় 24 ঘন্টা গ্যাস সরবরাহে আমদানির উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ প্রস্তুত করে কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় সারা দেশে। সাধারণ ভোক্তারও বোঝার উপায় নেই তিনি আসল না নকল ওষুধ কিনছেন। মিটফোর্ড কেন্দ্রিক নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। বহুল প্রচলিত গ্যাসের ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল বা বিদেশি রং ফর্সাকারী ক্রিম, বোঝার উপায় নেই, দেখতে হুবহু আসলের মতো, আদতে সবই নকল। শনিবার ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে 16 ধরনের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে মিটফোর্ড কেন্দ্রিক গড়ে ওঠা ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণ চক্রের 3 সদস্যকে। ব্যাটনোবেট, এটা আনরেজিস্টার্ড একটা বিদেশি ওষুধ, ইনো আনরেজিস্টার্ড, তাছাড়া আরও আনরেজিস্টার্ড, আইপিএলও আনরেজিস্টার্ড, এছাড়া ব্যান্ড আইটেমের বাসে পিরেকটিন, এরকম অনেকগুলো ওষুধ আমরা উদ্ধার করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হলো যে জনগণ যে প্রতারিত হচ্ছে এই সকল ওষুধ খেয়ে। আটক 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। সেখান থেকে দেশের বিভিন্ন জেলার ফার্মেসিতে চাহিদার ভিত্তিতে বাজারজাত করে তারা। আমাদের একটি স্ট্রং মেসেজ সারা বাংলাদেশব্যাপী আমরা দিয়েছি। ওষুধ, সেখানে ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ওষুধ যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্যান্ড আইটেম, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। ওষুধ প্রশাসনের দাবি, জনবল সংকটের পরও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন তারা। তবে বাজারে নকল ওষুধের সরবরাহ কেন বন্ধ হচ্ছে না মেলেনি তার সদুত্তর। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঔষধ এফেক্ট করে হচ্ছে লিভারে এবং কিডনিতে, যার কারণে এখন আমাদের দেশে কিডনি রোগের সংখ্যা একটু বাড়ছে। আমাদের জনবল সংকট রয়েছে, আমাদের সর্বমোট জনবল 720 জন,
যার মধ্যে আমাদের কর্মরত রয়েছে 370 জন। ফার্মেসি থেকে কেনার সময় ওষুধ প্রশাসনের রেজিস্টার্ড নম্বর দেখে নেওয়ার পরামর্শ পুলিশের। রেজিস্টার্ড নাম্বার থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু জনগণের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসী হামলার পর বান্দরবানের রাজস্থলীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় পর্যটন ব্যবসার ধস নামার আশঙ্কা করছেন অনেকে। এদিকে টুরিস্ট স্পটগুলোতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের পাশাপাশি পর্যটক সংশ্লিষ্টদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। এরই মধ্যে পর্যটন এলাকা পর্বতশৃঙ্গ তাজিং ডং, বিজয় কেওকেরা ডং সহ বিভিন্ন ঝর্ণা ও দর্শনীয় স্থানে নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পর্যটক জেলার বিভিন্ন জায়গা থেকে বান্দরবানে আসে, তারা নির্বিঘ্নে এবং নিরাপদে এখানে ঘোরাফেরা করতে পারবেন, তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারবেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং বিষয়টা আমাদের নজরদারিতে আছে। এদিকে পর্যটকবাহী চাঁদের গাড়িতে হামলার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন পর্যটক সংশ্লিষ্টরা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তাছাড়া যেখানে এই ঘটনাটি ঘটছে এটা বান্দরবন এবং রাঙ্গামাটির একটা সীমান্তবর্তী এলাকা, ওখানে কোনো পর্যটনের স্পটও নাই। পর্যটকদের মনে ভীতি সঞ্চার করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন সুশীল সমাজের নেতারা। আর পর্যটকরা তো অনেক দুর্গম এলাকায় যায়, সেখানে তো এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এটি একটি বান্দরবান রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি পর্যন্ত একটা আঞ্চলিক মহাসড়ক, এমন একটি সড়কে এই ধরনের ঘটনা তো পর্যটন বিরোধী কোনো ঘটনা নয় বলে আমি মনে করি। শনিবার সন্ধ্যায় বান্দরবান সদরের কুহালাং ইউনিয়নের গলাচিপা এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ওয়াই চিংনু মার্মা ও মেহাই চিং মার্মা নামে দুই নারী আহত হন। সময় সংবাদ, বান্দরবান। সংস্কারের অভাবে খুলনায় প্রবেশের বিভিন্ন সড়ক এখন দুর্ঘটনার কারণ। নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়ক ও শিপইয়ার্ড সড়কের বেহাল দশা দীর্ঘদিনের। কয়েক দফা ব্যয় বাড়িয়েও সম্পন্ন করা সম্ভব হয়নি শিপইয়ার্ড সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ। লক্ষাধিক মানুষের চলাচলের জন্য নির্মিত এ সড়ক এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে রাস্তার দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনায় প্রবেশের দুটি গুরুত্বপূর্ণ সড়ক শিপইয়ার্ড ও সোনাডাঙ্গা বাইপাস রোড। 2013 সালে বাইপাস সড়কের কাজ শেষে খুলনা সিটি কর্পোরেশনের কাছে তদারকির দায়িত্ব হস্তান্তর করে কেডিএ। কিন্তু বেহাল দশা হওয়ার পরও গত কয়েক বছরে দুপক্ষের সমন্বয়হীনতার কারণে সড়কটি তদারকির বাইরে। এই অবস্থায় সোনাডাঙ্গা বাইপাস সড়কের যান চলাচল প্রায় বন্ধের পথে। প্রত্যেক দিন 8টা থেকে 10টা অটো উল্টে যায়। এই রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করতে পারে না। আমরা হেভি অসুবিধার ভিতরে আছি। সবসময় ভাঙতেই থাকে, আবার রিপেয়ার করে, আবার যেই সেই 3-4 বছর ধরে একই অবস্থা। এটা কোনো কাজ করে না। গাড়ি নিয়ে ভোগান্তি, গাড়ির ক্ষতি, তারপর সিট ভেঙে যায়। বেহাল দশা রূপসা ব্রিজ সংলগ্ন শিপইয়ার্ড রোডেরও। প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়ার এই সড়কটি এখন নানা দুর্ঘটনার কেন্দ্রস্থল। কেডিএর মাধ্যমে এ সড়ক 4 লেন প্রশস্ত করার প্রকল্প থেমে থাকায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। প্রতিদিনই কেউ না কেউ এ সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। এখান দিয়ে চলাচল করতে পারে না। আমরা এখানে যারা ব্যবসায়ীরা আছি সবাই এক প্রকার সবার দোকান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। গাড়ি অনেক সময় ভেঙে রাস্তার মধ্যে পড়ে থাকে। সড়কগুলোর এমন অবস্থার জন্য কেডিএ ও কেসিসির সমন্বয়হীনতাকেই দুষছেন নাগরিক নেতারা। রাস্তাটা কেডিএ দায়সারা গোছার করছে নাকি আপ টু দ্য মার্ক করছে, এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতার জন্য নাগরিকরা সাফার করে। দায়িত্বহীনতা আমি সবচেয়ে বড় দায়ী করব। আর নগরবাসীর এ দুরবস্থায় সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেউই রাস্তা সংস্কারের দায়িত্ব নিতে নারাজ। আমরা যেগুলো টেক আপ করছি সেগুলো আমরা কিন্তু মেনটেনেন্স করছি, কিন্তু তাদের হাতে যদি আমরা যেটা নির্ণয় নির্মাণের সেটা এখনো পর্যন্ত ওই অবস্থা। আমরা 1-2 রাস্তা করতে পারি না, আমরা তো বহুত রাস্তাঘাট করছি। কেডিএর যে সমস্ত রাস্তা সেগুলো করার আমার কোনো অবস্থাও নাই এবং আমার সেইভাবে কোনো নীতিমালাও নেই। রাস্তার জায়গা আগে থেকে অধিগ্রহণ করা আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাস স্ট্যান্ড থেকে বাইপাস পর্যন্ত এই রাস্তাটুকু খুব সুন্দর হয়ে যাবে এই মার্চ এপ্রিলের ভিতরে। এটা হলো আপনার প্রথম রাস্তা সম্পর্কে। আর খুলনা শিপইয়ার্ড এটা এখন কন্ট্রাক্ট প্রসেসে আছে। আমরা আশা করছি যে মাসখানেকের ভিতরে এটা কন্ট্রাক্ট হয়ে যাবে। খুলনা শিপইয়ার্ড সড়কের ব্যয় 98 কোটি টাকা থেকে বাড়িয়ে দ্বিতীয় দফায় 259 কোটি টাকা করা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শিমুলিয়া বাংলা বাজার রুটে প্রবল স্রোতের কারণে 33 দিন ধরে বন্ধ ফেরি সার্ভিস।
বাংলা বাজারে বিকল্প মাঝির কান্দিতে ২৫ দিন আগে ঘাট তৈরি হলেও নাব্য সংকটে ফেরি চালু করা সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। প্রবল স্রোতের কারণ দেখিয়ে গত 18 আগস্ট শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পদ্মা সেতু এড়িয়ে চলতে গত 26 আগস্ট মাঝির কান্দি ঘাট প্রস্তুত করা হয়, কিন্তু নাব্য সংকটে সেটিও চালু করা যায়নি। ফেরি বন্ধের কারণে যাত্রী বিড়ম্বনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আর নদী পারাপারে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন করায় যাত্রীরা আতঙ্কিত। অন্যদিকে রাতে পদ্মা পাড়ি দেয়া একেবারেই বন্ধ। এই অবস্থায় কবে ফেরি চালু হবে তাও নিশ্চিত করতে পারেনি বিআইডব্লিউটিসি। যাত্রীরা এবং রোগী সহ অনেক বিপদের সম্মুখীন হই। ফেরি চললে মানুষের অনেকটা লাঘব সুলভ হবে। স্রোতের উন্নতি ঘটলে আমরা চালাবো, স্রোতের যে তীব্রতা এই তীব্রতা হ্রাস পাইলে আমরা চালাবো। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে সন্ধ্যা 6:30টার পরে আমরা কোনো লঞ্চ ছাড়ি না। পদ্মা সেতু এলাকায় এখন স্রোতের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে 2.10 মিটার। এবারের বর্ষায় এই স্রোতের সর্বোচ্চ গতি ছিল 3.30 মিটার। পদ্মায় পানির বিপদসীমার লেভেল 6.10 মিটার, এখন রয়েছে 4.51 মিটার। পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচলকারী লঞ্চের মাস্টাররা বলছেন পদ্মার স্রোত এখন অনেকটাই স্বাভাবিক। স্রোত কমে গেছে, পানি কমে গেছে, কাউরাকান্দি চলাফেরা করতেছে আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে, আমাদের কোনো সমস্যা নেই। শিমুলিয়া বাংলাবাজার রুটে 66টি এবং শিমুলিয়া মাঝির কান্দি রুটে 20টি লঞ্চ দিনের বেলায় চলাচল করছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা মহামারীর প্রভাব কিছুটা কমে আসায় দীর্ঘ 1.5 বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর অনেকটা চাঙা হয়ে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি কমলেও ভারত থেকে চাল ও গম আমদানি হওয়ায় কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের 7টি অঙ্গরাজ্য আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল এবং নাগাল্যান্ডে মাছ, শুটকি, চিটাগুড়, রড, সিমেন্ট, প্লাস্টিক সহ 42 ধরনের পণ্য রপ্তানি হতো। কিন্তু 2017 সালে ভারতের ত্রিপুরার রেলপথ চালু হওয়ায় ভারতের ব্যবসায়ীরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে সহজে পণ্য পরিবহনের সুযোগ পান। এতে বাংলাদেশ থেকে তারা পণ্য আমদানি কমিয়ে দেয়। তবে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগস্টের শুরুতে এই স্থল বন্দর দিয়ে 16,000 মেট্রিক টন গম আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এরপর চলতি মাসে 2,500 মেট্রিক টনের বেশি চাল আমদানি হয়। এতে বন্দরের কার্যক্রম চাঙ্গা হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। করোনার মধ্যে আমরা খুব কষ্টভাবে বসবাস করছিলাম, কিন্তু এখন বন্দরটা চালু হলে আমাদের এলাকাবাসী খুব সুবিধা হয়েছে। আমরা চলতে পারতেছি কাজ করার কারণে। আমরা চাই আরো মাল আসুক। আখাউড়া স্থল বন্দর এখন প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। ব্যবসায়ীদের দাবি সমান্তরালভাবে যেন এই স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি করার সুযোগ দেওয়া হয়। 2600 টন চাল আসছে। আমরা প্রায় এই পর্যন্ত 4 কোটি টাকার উপরও রাজস্ব আদায় করে দিয়েছি। আমরা আশা করি এটা ধারাবাহিকভাবে যেন সবসময় চলে থাকে। যদি আমাদের এসআরওটা ওপেন করে দেওয়া হয় তাহলে আরও বিভিন্ন ধরনের পণ্য এই পোর্ট দিয়ে ঢুকবে এবং আমাদের এই এলাকার লোকের কর্মসংস্থান হবে। বন্দরের রাজস্ব স্থল বন্দর কর্মকর্তা জানান চাল ও গমের আমদানি হওয়ায় সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। যদি নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয় তাহলে এখানে শ্রমিকদের কর্মসংস্থান আরও বেশি বৃদ্ধি পাবে, তার সাথে বন্দরের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। গত 1 আগস্ট থেকে 1.5 মাসে আখাউড়া স্থল বন্দর রাজস্ব আয় করেছে 2,10 লাখ টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নড়াইল সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার বেহাল দশা, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, পাশাপাশি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের অভাবে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতাল জুড়ে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। সংকট উত্তরণে চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার তথ্য ছবিতে রিপোর্ট। নামেই আধুনিক সদর হাসপাতাল, কিন্তু চিকিৎসা সেবায় নেই কোনো আধুনিকতার ছোঁয়া। অকেজো হয়ে পড়ে আছে এক একটি সরঞ্জাম।
বেহাল দশা অপারেশন থিয়েটারের। এই পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে চলে অপারেশনের কাজ। ওটি টেবিল আছে 5টি, কিন্তু ব্যবহার উপযোগী মাত্র 1টি। অটোক্লেভ 8টির মধ্যে 6টি অনুপযোগী। 4টি অ্যানাস্থেশিয়া মেশিনের সবকটি ওকেজো। আর পালস অক্সিমিটার, ডায়াথার্মি মেশিনগুলো কবে থেকে বিকল তা কারোরই জানা নেই। 2 বছর ধরে বাক্সবন্দি ল্যাপারোস্কোপিক যন্ত্র, একই অবস্থা রেডিওলজি বিভাগের। 2টি আল্ট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। 5টি এক্সরে মেশিনের 2টি সচল থাকলেও মানধাত্তা আমলের। প্রশ্ন রয়েছে রিপোর্টের মান নিয়েও। দৈন্যদশায় ডেন্টাল বিভাগ, যন্ত্রপাতির অভাবে মিলছে না প্রয়োজনীয় সেবা। অটোক্লেভ মেশিন আছে 8টি, তার ভিতর 6টি নষ্ট, 2টি ভালো, তাও ছোট। সেই ছোটগুলো দিয়েই আমরা কাজ চালিয়ে নিই। 2-3 বছর ধরে অর্থোপেডিক্স, অ্যানেস্থেশিয়া, চক্ষু ও মেডিসিন কনসালট্যান্ট সহ চিকিৎসকের অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য। এতে দূর দূরান্ত থেকে আসা রোগীদের মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এমন অবস্থা যে আমাদের পেশেন্টের বাইরে যেতে হয়, তো রোগীটা ঠিক মতন দেখছে না। কত ইমার্জেন্সি যে ডাক্তার সে দেখবে, আর বাকি যারা কনসালটেন্ট তারা আসবে পরের দিন। তবে দ্রুত সংকট উত্তরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যে এখানে যে পদক্ষেপ নেওয়া দরকার চেষ্টা করছি সেগুলো তাৎক্ষণিকভাবে যতদূর সম্ভব করার। ইতিমধ্যে এসেই আমি চিঠি দিয়েছি এবং এমপি মহোদয় আমি যতদূর জানি উনি মন্ত্রণালয়ে গিয়েছেন। 2005 সালে হাসপাতালটিকে 50 থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। জেলার প্রায় 8 লাখ জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য সেবা প্রাপ্তির একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি। অথচ এখানে চিকিৎসকের 39টি পদের বিপরীতে দায়িত্বরত আছেন মাত্র 21 জন। সময় সংবাদ, নড়াইল। মাগুরা 250 শয্যা হাসপাতালে আইসিইউ নির্মাণ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানা দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সমাবেশে বক্তারা জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণ না করা হলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে থাকবে। হাসপাতালে স্থায়ী নিয়োগ না দিয়ে অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। অবিলম্বে হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ বন্ধ করার দাবি জানান তারা। লেবুর দাম বাড়ায় লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা। 50 থেকে 60 পয়সায় লেবু এখন বাগান থেকে বিক্রি হচ্ছে 1 টাকা 20 পয়সা থেকে 1.5 টাকায়। এ বিষয়ে আরও জানাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লেবু বাগানে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, যে বিষয়টি বলছিলেন, কোভিড পরিস্থিতির পরে আসলে মূলত লেবুর দামগুলো বৃদ্ধি শুরু হয়েছে। বিশেষ করে কোভিড পরিস্থিতির উন্নতির পরে আন্তর্জাতিক রুটে বিমানগুলো চলা শুরু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে লেবু বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু নাটোরের লেবুর দাম বৃদ্ধি হয়ে শুরু হয়েছে। বিশেষ করে যেটি বাগান মালিকদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু যেটা বলছে যে নাটোর জেলা থেকে বিভিন্ন পর্যায়ের যেই রপ্তানিকারকরা রয়েছেন তারা কিন্তু এখন বিভিন্ন প্রতিনিধিদের মাধ্যমে তারা লেবু নাটোরের বাগান থেকেই কেনা শুরু করেছে। তবে যে বিষয়টি বলছে তারা, কৃষি বিভাগ যেটি বলছে, এটি ভালো দিক হিসাবে তারা বিষয়টি বলছে। কারণ যে পরিস্থিতি ছিল যে গত 2 থেকে 3 মাস ধরে অব্যাহতভাবে লেবুর দাম কিন্তু কম পেয়ে আসছেন কৃষকরা। বিশেষ করে 40 থেকে 50 পয়সায় নেমে আসার পরে কৃষকদের মধ্যে যে হতাশা ছিল সেই হতাশা কিন্তু তারা এখন কাটিয়ে উঠেছে। আর এখন বাগান থেকে প্রতি পিস লেবু 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সার দাম পাওয়া কৃষকরা কিন্তু খুশি রয়েছেন। আমি এখানে বাগান মালিক রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে এখন কি পরিস্থিতি রয়েছে লেবুর এবং তারা কেমন লাভবান হচ্ছেন। এবং ধন্যবাদ ভাই। তো আমাদের বিগত সময় আসলে আমাদের লেবুর দাম তো অনেক কম ছিল, 40 পয়সা 30 পয়সা 50 পয়সা বস্তা চুক্তি আমাদের লেবু বিক্রি করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু যত দিন যাচ্ছে লেবুর প্রাইস তো বাড়ছে। এখন আপনি যেটা বলেছেন 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পিস লেবু আমরা বিক্রি করছি। আসলে মূল লেবুর মৌসুমটা কিন্তু এখন থেকে শুরু হয়েছে আমাদের। এখন থেকে আমরা আগামী রমজান মাস পর্যন্ত লেবুর দাম বৃদ্ধি পাবে এবং এখন থেকে মূলত আমার মূল লেবুর যে সিজনটা, পিক টাইমটা আমরা এটা ধরে রাখবো। এবং সুসংবাদ এটাই যে আমরা কিন্তু এই লেবুগুলো টন কে টন লেবু আমাদের নাটোর থেকে লেবু মানুষ ক্রয় করছে এবং সেটা কিন্তু কাভার্ড ভ্যান, অর্থাৎ এসি কাভার্ড ভ্যানে কিন্তু এই লেবুগুলো চিটাগাং বা শিপের মাধ্যমে বিদেশে রপ্তানি হচ্ছে। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন যে বিমান এবং বন্দরের মাধ্যমে দেশের বাইরের লেবুগুলো যাচ্ছে। আরেকটি বিষয় যেটা আমরা বলতে পারি, 2019 সালে কোভিড পরিস্থিতির পরে
যে লেবুর চাহিদা বৃদ্ধি পেয়েছিল সেই সময় কিন্তু ভালো লাভবান হয়েছিলেন নাটোরের কৃষকরা। সে সময় প্রতি পিস লেবু 4 থেকে 5 টাকা বাগান থেকেই কিনে নিয়েছেন বিভিন্ন দেশের পাইকারি ব্যবসায়ী এবং ক্রেতারা, কিন্তু সেই পরিস্থিতি চলতি বছর কৃষকরা পাননি। কৃষকরা না পাওয়ার ফলে একটি বড় ধরনের হতাশা এবং তারা কিন্তু লোকসানের মধ্যে একটা দেখা দিয়েছিল, তারা একটা বড় ধরনের লোকসানে পড়ছেন। তবে যেটি বিষয় কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কথা বলতে স্থানীয় কৃষি বিভাগ যেটি দাবি করেছে, লেবুর যে দাম, যে বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু কৃষকরা লাভবান হচ্ছে। এবং একটি বিষয় যেটা আমরা বলতে পারি যে নাটোর জেলায় কিন্তু যে পরিস্থিতি রয়েছে 12 মাসই লেবু উৎপাদন হয়ে থাকে এবং প্রায় 5 শতাধিক 60টি উপজেলার 5 শতাধিক বাগান রয়েছে এবং এই বাগানগুলো থেকে কৃষি বিভাগ যেটি বলছে চলতি বছর প্রায় 2000 মেট্রিক টন লেবু উৎপাদন করতে সম্ভব হবে বলে কৃষি বিভাগ যেটি জানিয়েছে। কৃষি বিভাগ আরেকটি বলছে যে বর্তমান পরিস্থিতির কারণে যে বিষয়টি রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু ভালো লাভবান হবেন এবং লেবু চাষে আগ্রহ বাড়বে বলে কৃষি বিভাগ দাবি করছে এবং এর প্রেক্ষিতে যে আগামী দিনে সম্ভাবনাময় একটি ফসল হিসাবে এটি সম্ভাবনাময় ফসল হিসাবে সৃষ্টি হবে বলে কৃষি বিভাগ দাবি করছে। এই ছিল আমার কাছে নাটোরের লেবু বাগান থেকে সর্বশেষ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার লেবু বাগান থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে নাটোরের পাটের দাম কমে গেছে মণপ্রতি 350 টাকা পর্যন্ত। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লাভের মুখ দেখছে না কৃষক, এজন্য বাজার তদারকি চান তারা। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। গত বছর পাটের দাম ভালো পেলেও এবার তা পাচ্ছেন না কৃষকরা। এতে উৎপাদন খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কিত তারা। এজন্য পাটের বাজার মনিটরিং চান তারা। গতবার আমরা কৃষকেরা পাটের যে দাম পাইছি সে দাম অনুযায়ী এবছর আমরা সে দাম পাচ্ছি না। 1 বিঘা জমি লেবারে পাটের দাম খরচ, লেবারের দাম খরচ করা যায়, হিসাব করা যায় 3,000 টাকা বেচলেও গৃহস্থের কিছু না কিছু ঘাটতে থাকবে। সরকার যদি এর জন্য একটা মনিটর করে তাহলে আমাদের জন্য বড় ভালো হয়। এবার মৌসুমের শুরুতে বেসরকারি পাটকলগুলো প্রতিমন পাট 3200 টাকায় কিনলেও এখন বেঁধে দিয়েছে সর্বোচ্চ 2850 টাকা। হাটে কিনা লাগতেছে 2900 থেকে 3000 টাকা ভালো পাট, 130 টাকা মনে খরচ। মেলায় দাম দিতে চায় 2950-3000 টাকা, তাহলে আমরা কিভাবে বিক্রি করব? মিল মালিক কর্তৃপক্ষ বা মিলের মালিকরা যে রেট নির্ধারণ করেছে সেই রেটে আমরা কিনতেছি, কম রেট দিছে আমরা তাই কম রেটে মাল কিনতেছি। স্থানীয় কৃষি বিভাগ জানায় গত বছর এ জেলায় 59,000 মেট্রিক টনের মতো পাট উৎপাদন হলেও চলতি বছর এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 75,000 মেট্রিক টনে। সময় সংবাদ, নাটোর। চলছে ইলিশের ভরা মৌসুম, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 1 সপ্তাহ ধরে সাগরে জেলেরা মাছ ধরতে যেতে না পারায় ইলিশ আসছে না পটুয়াখালীর মৎস্য আড়তগুলোতে। এতে ছোট বড় সব ধরনের দেশি মাছের দাম বেড়ে গেছে দ্বিগুণ। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। কিছুদিন আগেও সমুদ্রে ধরা পড়া ঝাঁকে ঝাঁকে ইলিশে জমজমাট ছিল পটুয়াখালী নিউ মার্কেটের মাছ বাজার। এখন আর তেমনটা নেই ক্রেতা বিক্রেতার হাঁকডাক। বৈরী আবহাওয়ায় গত 1 সপ্তাহ ধরে সাগরে জেলেরা মাছ ধরতে যেতে না পারায় বাজার এখন যেন প্রাণহীন। সামুদ্রিক মাছ না থাকায় জেলার পাইকারি বাজারগুলোতে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। নদীতে ছোট বড় ইলিশ ধরা পড়লেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। কেজি প্রতি নদীর ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। মৎস্য আড়তদাররা জানান সমুদ্রের মাছ বাজারে আসতে শুরু করলে দাম কমবে। দুর্যোগের কারণে আমাদের নিউ মার্কেটে আমরা অনেক বিশেষ করে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ইলিশ মাছ নাই বললে চলে। এই জন্য দেশি মাছটা যে মোটামুটি একটা আমদানি হয়, এই মাছটার দাম বাড়তি থাকে। 100 থেকে 1500 টাকা কেজি। সাগরের মাছ আমদানি হলে মাছটার দাম কম হইতে। বাজারে এখন নদীর দেশি মাছ আর চাষ করা মাছই বেশি। তবে সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় এসব মাছের দাম কেজিতে বেড়ে গেছে 50 থেকে 60 টাকা। এই দুর্যোগের ফলে তারা যেতে না পারার কারণে তারা মাছ পাইতেছে না। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে আমরা আশা করতেছি যে সমুদ্রে ইলিশ সহ অন্যান্য মাছ তারা পাবে। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় 1 লাখেরও বেশি জেলে থাকলেও নিবন্ধিত 67,500। সময় সংবাদ, পটুয়াখালী। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের কলার হাটে জমজমাট বেচাকেনা। বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে আসে হরেক রকমের কলা।
এই মুহূর্তে কলার হাটে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল, সোহার এই শরতের ভোরেই কিন্তু কলায় সয়লাভ হয়ে গেছে এই ধলেশ্বরীর তীরের আড়তগুলোতে। এবং আপনি যেমনটি বলছিলেন যে স্থানীয় কলা ছাড়াও আপনি জানেন যে জগৎ বিখ্যাত কলা হচ্ছে রামপালের কলা। সেই রামপালের কলা কিন্তু এই আড়তগুলোতে খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু স্থানীয় নানা জাতের কলা ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কলা আসছে এবং এই কলার চাহিদা বেশি এই কারণে যে এই হাটে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। সে কারণে কিন্তু দূর দূরান্ত থেকে যেমন শৌখিন ক্রেতারা আসেন এবং এখানকার পাইকাররাও আসেন এবং এইখানে যারা এখানকার যারা আড়তদার আছেন তারা বলছিলেন যে বিভিন্ন অঞ্চল থেকে যে নৌপথে এবং সড়ক পথে কলা এই আড়তে আসে এবং এটি যেহেতু নদীর পার সেই কারণে নৌপথেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আপনি দেখছেন যে আড়তের সঙ্গে সরাসরি ট্রাক থেকে যেই কলাগুলো নামানো হচ্ছে এগুলো কিন্তু এসছে দিনাজপুর থেকে, আর রাজশাহী থেকে কিন্তু সবরি কলা আসে প্রচুর পরিমাণ। এই সবরি কলাগুলো কিন্তু নৌকায় করে আনা হয় এবং এই ট্রলারে আনার পথে কিন্তু এখানে দেখা যায় যে প্রতিটি ট্রলারে অন্তত 700 থেকে 2000 পর্যন্ত ছড়া নিয়ে আসা হয় এবং এই ছড়াগুলো কিন্তু এই যে ধলেশ্বরীতে নামানো হয়। আগে নৌকা প্রতি 50 থেকে 200 টাকা করে নেওয়া হতো, পরবর্তীতে কিন্তু এখন ছড়া প্রতি টাকা নেওয়া হচ্ছে এবং এখানকার আড়তদাররা অভিযোগ করছেন যে এক নৌকায় যদি 2000 ছড়া আসে 3 টাকা করে অন্তত 6000 টাকা তাদের এই ঘাটেই দিতে হয়, কিন্তু ঘাটের কোনো দায়িত্ব নেই। তো সেখানে শুধু উঠানামানো কাজটি তাদের নিজস্ব লেবার দিয়ে করছেন এবং যদি টার্মিনালের আশেপাশেও বিস্তর জায়গা আছে যেখান থেকে কলা নামানো সম্ভব, কিন্তু সেখান থেকেও কিন্তু তারা টোল আদায় করছে। তো এই বিষয়ে কিন্তু ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এখানকার আড়তদার সমিতির যে সহসভাপতি মতিউর রহমান, তার কাছে আমরা জানতে চাইবো যে আপনাদের এই নৌপথে কলা আসার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ রয়েছে। আমাদের এখানে কলা কোনো মেডিসিন মুক্ত, এখানে কোনো কলার কোনো ভেজাল নাই। অনেক দূর দূর থেকে মনে করেন যে প্যাকেটপত্র আসে, কলা নিয়ে যায়, বিক্রি করে, খুব ভালো বেচাকিনি হয়। এখন ব্যাপারটা থেকে এই যেন আমরা নদীর পথে থেকে মনে করেন যে কলা আসলে কলার ইজারাদার মনে করেন যেন 3 টাকা প্রতি এক ঘাড়ায় আপনাকে নেয়। হ্যাঁ, অনেক আমাকে অনেক খুব হয়ে যায়, অনেক পেশা হয়ে যায় এই কলাটায় এই পয়সাটা দিতে। আগে ছিল আপনার গিয়া প্রতি নৌকায় 100 টাকা, 50 টাকা, 200 টাকা, উপরে 200 টাকা ছিল। এরপরে এরা ছড়া প্রতি 10 টাকা করে 50 পয়সা করে করলো, 20 পয়সা করে করলো, যে প্রতি ছড়া প্রতি 20 পয়সা দিতে হইব, 30 পয়সা দিতে হইব, 50 পয়সা দিতে হইব। এখন প্রতি ছড়ায় 3 টাকা করে এরা আদায় করে। ঢেলি মনে করেন যে ছড়া নৌকায় আসে কলা 7 হইতে 800, 2000 এরকম যে সঙ্গে যেরকম হয় ওরকমই আসে কলা। এরকম সব জিনিসেরই মনে করেন যেন হ্যাঁ ইজারাদার মনে করেন যেন এগুলা করে জুলুম কি মনে হয় কয় গার্ড অনেক টাকা দানছি এই সেই, হ্যাঁ ইচ্ছে উঠাও না বা না উঠাও সেটা তোমাকে ব্যাপার। হ্যাঁ এইটা উঠাইলে 3 টাকা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। তো এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তারা যাতে নৌপথে এবং সড়ক পথে কোনো বাধাহীনভাবে যেখানে ন্যায্য খরচ সেটি তারা দিতে চান, কিন্তু এই যে অন্যায্যভাবে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ আদায় করা হচ্ছে এতে কিন্তু তাদের কলার দাম বেশি বেড়ে যাওয়ার বিষয়টি বলছেন। এবং এখানে তাদের যে এখনকার বাজার দর সেটি কিন্তু এখানে এখন যে সাগর কলার ভরা মৌসুম, এই ভরা মৌসুমে কিন্তু এখানে 15 থেকে 30 টাকা হালিতে বিক্রি হচ্ছে পাইকারি, এবং সবরি কলাও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে 15 থেকে 30 টাকা, এবং চাপা কলা বিক্রি হচ্ছে 4 টাকা থেকে 8 টাকা হালি দরে। নেপালি কলা, নেপালি সাগর সেটি বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 16 টাকা হালি দরে। কবরি কলা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা হালি দরে। অগ্নিশ্বর যে কলাটি আছে ঔষধি কলা বলা হয় সেটি কিন্তু 40 থেকে 50 টাকা। বিচি কলা 8 থেকে 10 টাকা, আনাজ কলা 20 থেকে 30 টাকা হালি দরে বিক্রি করা হচ্ছে। এবং এখানে কিন্তু স্থানীয় কৃষি বিভাগ যেটি
বলছেন যে এখানে তারা 48 হেক্টর জমিতে কিন্তু এই কলার চাষ হচ্ছে। তবে কলার চাষ আরও বৃদ্ধির জন্য এবং বিশেষ করে যে ইতিহাস খ্যাত রামপালের কলা, সেই কলার উৎপাদন বাড়ানোর জন্য তারা নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। যে কলার যে বহু রকম গুণ এবং সেখানে কিন্তু কলার চাহিদা বাড়ছে এবং বিষমুক্ত কলা খাওয়ার জন্য কিন্তু মানুষের আগ্রহ রয়েছে, সেটিকে প্রসারিত করার জন্য কিন্তু সংশ্লিষ্টরা কাজ করছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের কলার হাটের সবশেষ খবর। সোয়ার, মুন্সিগঞ্জের কলারহাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। শরতের আবহে সেজে দুর্গাপূজার আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। প্রতিমা তৈরিতে শুরু হয়ে গেছে দুর্গোৎসবের প্রস্তুতি। উত্তরের জেলা কুড়িগ্রামের মালাকার পল্লীতে প্রতিমা তৈরি নিয়ে ব্যস্ত নারী পুরুষ। প্রতিনিধি মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে রিপোর্ট। শরতের সুনীল আকাশে শ্বেতশুভ্র মেঘের আনাগোনা, আর সাদা কাশবাগান কেবলই ঝলমলে উন্মুখ উদ্বেল হতে শুরু করেছে নদ নদীর রূপালী চরবচর। প্রকৃতি এভাবেই জানান দিয়েছে শারদীয় দুর্গোৎসবের আগমনী। মর্তলোকের মালাকার পল্লীতে এখনই দুর্গতি নাশিনী রূপে ধরা দিয়েছেন দেবী। করোনাক্রান্তি দুর্যোগ দুর্বিপাকে অভাব দরিদ্রের মাঝে প্রতিমা তৈরির বায়না নিয়ে ভিড় করছেন ভক্ত পূজারীরা। বায়না দিতে আসছি, গতবার নিচে 14,000, এবার 17,000। আমরা তো প্রতিবারে পুজো দেই, তাই এবারও আমরা অর্ডার দিছি। অর্ডারও নিছি বেশি, কিন্তু দিনরাত পরিশ্রম করতেছি, কিন্তু পোষায় না। গত বছরের চেয়ে প্রতিমা প্রতি খরচ ও দাম বেড়েছে, তাই এবার বেশি সংখ্যায় প্রতিমা গড়ে সারা বছরের সঞ্চয়ের আশা। পরিবারের পুরুষদের সাথে তাই ব্যস্ত নারীরাও। আমরা এই কাজ করি, নিয়ে চলাফেরা করি, এটা দিয়ে আমার সংসার চলে। বাড়ির সবার সঙ্গে এই সময় কাজ করি, কিন্তু এই আয় দিয়ে আমাদের সংসার চলে। এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়তে পারে বলে জানালেন পূজা উদযাপন কমিটির নেতা। প্রতিটি উপজেলায় পূজা উদযাপন পরিষদের মিটিং হয়েছে এবং সকল মণ্ডপেই এবার শারদীয় দুর্গোৎসব পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রায় 5 শতাধিক মণ্ডপে এবছরের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু এবং সুন্দরভাবে পালিত হবে বলে আমরা আশা করি। বাঁশের সঙ্গে খড় সুতলির কাঠামোতে মাটির আস্তরণে মূর্ত হচ্ছে প্রতিমার অবয়ব। এরপর তুলির আলতো রঙের আঁচড়ে রূপসী হবেন দেবী। তারপরই বেজে উঠবে ঢাক শঙ্কের ধ্বনি। সময় সংবাদ, কুড়িগ্রাম। প্রোটিন সবার অধিকার, সুস্থ জীবনের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি জানান, সরকারের নেওয়া পদক্ষেপে বিগত সময়ের চেয়ে বাংলাদেশ পুষ্টি সূচকে উন্নতি লাভ করছে। সিটি ভবন থেকে শুরু করে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনটিপি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা দেশের প্রোটিন ও আমিষের চাহিদা মেটাতে মুরগি ও ডিম খাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে 10 জন ছাত্রীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ও যাতায়াতের সুব্যবস্থা করতে বাইসাইকেল বিতরণ করা শুরু হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের 160টি ইউনিয়ন ও 9টি পৌরসভায় ভোট আজ। বাগেরহাটের 9 উপজেলার 66টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। সবশেষ খবর জানাতে সদরের আড়পাড়া ভোট কেন্দ্রে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। টুটুল, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাগেরহাটের নির্বাচনের কিছু খবর জানাবো। স্থানীয় সরকার শক্তিশালী যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে, এবং বাগেরহাটের জেলায় 9টি উপজেলায় কিন্তু আজকে 65টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আসলে নির্বাচনের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে নির্বাচন কর্মকর্তা। আমি এখন এই মুহূর্তে আছি আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু 2467 জন এখানে ভোটার রয়েছেন। এর মধ্যে সাধারণ সদস্য রয়েছেন 4 জন এবং সংরক্ষিত নারী সদস্য রয়েছেন 4 জন।
এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই কেন্দ্রে কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করছি যে এখানে ভোটাররা কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন এই নির্বাচনে কিন্তু আসলে সকলের মধ্যে একটা নতুন করে উৎসব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 2016 সালে এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বাগেরহাটে মোট 65টি ইউনিয়নের মোট প্রার্থী রয়েছে 2255 জন সাধারণ প্রার্থী সদস্য প্রার্থী, এছাড়া নারী সদস্য রয়েছেন 768 জন এবং বাগেরহাট জেলায় মোট ভোট কেন্দ্র 5599টি কেন্দ্র রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে দীর্ঘদিন ধরে উৎসব উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এবং এখানে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী 12 জন সদস্য নিয়োজিত রয়েছেন এবং এখানে থাকবেন এবং সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাধিকার প্রয়োগ করা যাবে বিকাল 4টা পর্যন্ত। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এখানে কিন্তু পিজিডির কর্মকর্তারা, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা এখানে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু এখানে সব কিছুই কিন্তু প্রস্তুতি রেখেছেন। শুধু অপেক্ষা শুধু ভোটের কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে রাস্তার এখানে অলি গলিতে কিন্তু ভোটাররা কিন্তু এখনও অপেক্ষায় আছেন শুধু ভোট প্রদানের জন্য। বাগেরহাটের আরেকটু জানিয়ে রাখি যে বাগেরহাটে কিন্তু এই 75টি ইউনিয়নের মধ্যে 4টি কেন্দ্রে ভোট 4টা ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না, আর বাকিগুলো কিন্তু নির্বাচন হচ্ছে। এর মধ্যে 37টি ইউনিয়ন পরিষদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং 2-1টি কেন্দ্রে কিন্তু আসলে সীমানা জটিলতার কারণে কিন্তু এখানে ভোট গ্রহণ হচ্ছে না। আর এছাড়া কিন্তু সব কিছুই কিন্তু মিলিয়ে আসলে নির্বাচনের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি কিন্তু সব কিছুই মিলিয়ে সব কিছু পরিস্থিতি কিন্তু এখানে ভালো অবস্থা রয়েছে এবং আপনারা জানিয়ে রাখি যে বাগেরহাট একটি উপকূলীয় জেলা। সকাল থেকেই কিন্তু বৃষ্টি এবং গতকালকে থেকে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু এখানে ভোটাররা কিন্তু এখানে আসছেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন, চায়ের দোকান এবং রাস্তার অলিগলিতে। এছাড়া কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, এখানে আরেকটু জানিয়ে রাখি যে বাগেরহাটের জেলায় 25 জন বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন নিয়োজিত। এছাড়া কিন্তু এখানে কিন্তু 12 জন যে আনসার সদস্য সহ এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। আর সব মিলেই কিন্তু বাগেরহাটে এখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনের বিষয় নিয়ে এবং ভোট সকাল কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। এই ছিল বাগেরহাটের আড়পাড়া ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সর্বশেষ খবর। বাগেরহাটের আড়পাড়া ভোট কেন্দ্র থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর ঘিরে উল্লাসে মেতে উঠেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকি, জি নাবিলা সোহার, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তার যে আবাসস্থল নিউ ইয়র্কের ম্যানহাটানের যে আবাসস্থল সেই নিউ ইয়র্ক লোটে প্যালেস হোটেলে তিনি অবস্থান করছেন। তিনি সেখানে পৌঁছে গেছেন। গত 2 বছর আগে তিনি যখন জাতিসংঘের 74তম অধিবেশনে যোগ দিতে এসেছিলেন তখনও তিনি সেই লোটে প্যালেস যে হোটেল আছে সেখানে তিনি অবস্থান করেছেন। এর আগে রোববার বিকেল 6টা নাগাদ তিনি জেএফকে বিমানবন্দরে এসে উপস্থিত হন এবং বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইট, একটি বিশেষ বিমানে করে তিনি এসেছেন। প্রায় 20 বছর পর বাংলাদেশ বিমান, সেটি চার্টার বিমান হলেও বাংলাদেশ বিমানের চাকা কিন্তু যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করেছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাজ রব একটি উৎসব আমেজ সর্বত্র এবং প্রধানমন্ত্রী যেহেতু নিউ ইয়র্কে এসেছেন, নিউ ইয়র্কে কিন্তু বিভিন্ন স্থান থেকে যুক্তরাষ্ট্র একটি বিশাল
দেশ, সেই বিশাল দেশের 50টি অঙ্গরাজ্যের অধিকাংশ অঙ্গরাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু নিউ ইয়র্কে এসেছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, সেই মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ওয়াশিংটন থেকে আজকে নিউ ইয়র্কে এসেছেন। আমি প্রথমেই কথা বলবো মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, একটু কাছাকাছি আসবেন, মাহমুদুন নবী বাকি, একটু বলবেন যে আপনারা তো আজকে সবাই মিলে নিউ ইয়র্কে আসলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, প্রধানমন্ত্রী এসে গেছেন। ধন্যবাদ হাসানুজ্জামান শাকি ভাই, আপনি বিগত কয়েকদিন আপনার যে পরিশ্রম, আমরা সে পরিশ্রমকে ধন্যবাদ জানাই এবং সময় টিভিকে আমি স্পেশালি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে 6টায় হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। উনি 76তম অধিবেশনে যোগদান করবেন। এই অধিবেশনে মূলত উনি জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যু প্লাস আরও বিষয় নিয়ে উনি আলোকপাত করবেন এবং দ্বিপাক্ষিক আগামী 21শে সেপ্টেম্বর থেকে আপফ্রন্টে যে বিতর্ক শুরু হবে, যে উচ্চ পর্যায়ে বিতর্ক শুরু হবে, সেখানে আমাদের প্রাইম মিনিস্টার খুব জোরালো ভূমিকা রাখবেন। এছাড়া উনি 24শে সেপ্টেম্বর উনি জাতিসংঘে বক্তব্য রাখবেন, ভাষণ দিবেন, ঐতিহাসিক ভাষণ, বাংলায় ভাষণ দিবেন ডেফিনেটলি, এবং সেখানে উনি দেশের উন্নয়ন সম্পর্কে আলোকপাত করবেন। এবং আরেকটি বিষয় যে ভ্যাকসিনেশন, যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনেশন, এটার প্যাটেন্ট যাতে প্রতিটা কান্ট্রি পায়, তারা যাতে লোকালি এই ভ্যাকসিনেশন তৈরি করতে পারে। নেত্রী সবসময় এই বিষয়ে জোর দিয়ে আসছেন এবং আগামীতে বিষয়ে জোর দিবেন। আমরা আশা করি তার এই সফল হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। জনাব বাকি, আপনাকে অনেক ধন্যবাদ। মেট্রো ওয়াশিংটনের ভাইস প্রেসিডেন্ট আজাদ, জনাব আজাদ, আপনাদের কি দাবি আছে? প্রধানমন্ত্রীকে তো কাছে পেয়ে আপনাদের অনেক কিছু থাকে বলার, দীর্ঘদিন পর তিনি এসেছেন, আপনাদের কি দাবি আছে? আপাকে আমরা সুদূর ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের মাটিতে এসেছি স্বাগত জানাতে, এবং আমার শ্রদ্ধেয় লিডার বাকি ভাই বললেন জননেত্রী এখানে কি কি দাবি দাওয়া তুলবেন এবং আমাদের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আমাদের একটাই দাবি, বিগত 2012 সালের পরে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের কমিটি দীর্ঘ 9-10 বছর হয়ে গেল এবং এটি প্রায় অচল অবস্থা। আমরা একটি নতুন কমিটি চাই এবং আমরা একটি নাগরিক সম্মেলন যাতে নেত্রী আমাদের এখানে করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটনের মাটিতে, আমরা সেটি আশা করছি এবং আপাকে ধন্যবাদ জানাই। আপা কষ্ট করে 2 বছর পরে এখানে এসেছেন, আমাদের এবং নতুন একটি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের কমিটি উপহার দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আজাদ। আমি একজন নারী প্রতিনিধি আছেন, তিনি মেট্রো ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যে মেট্রো ওয়াশিংটন শাখা, তার প্রেসিডেন্ট মহসিনা রিমি। আপনি একটু বলবেন, প্রধানমন্ত্রী অনেকদিন পর এবার নিউ ইয়র্কে এসেছেন, আপনারা কি চান প্রধানমন্ত্রীর কাছে? আমি প্রথমেই বলতে চাই, আমাদের প্যান্ডামিকের পরে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনে শুভেচ্ছা স্বাগতম জানাতে আমরা এত সুদূর থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা নিউ ইয়র্কে এসেছি এবং ওনার কাছে আমাদের যে প্রত্যাশা, এই জাতিসংঘের 76তম অধিবেশনে উনি যোগদান করছেন, ওনার উদ্দেশ্য সার্থক এবং সফল হোক এবং আমরা চাইব আমাদের মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগকে আরও জোরদার করতে, যাতে আমাদের যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ আমাদেরকে সমর্থন দেন এবং সহযোগিতা করেন এবং নেত্রীর দোয়া কামনা করছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে মহসিনা রিমি। আপনি শুনছিলেন সোহার, যে এইভাবেই বিভিন্ন স্টেট থেকে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। মেট্রো ওয়াশিংটন ডিসি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 তারিখ জাতিসংঘের অধিবেশন শেষ করে তিনি সেখানে যাবেন। যদিও সেটি ব্যক্তিগত সফর, কিন্তু তার পাশাপাশি কিছু সরকারি সেখানে কর্মসূচিও হতে পারে বলে আমরা জেনেছি। নিউ ইয়র্কে একটি নাগরিক সমাবেশে তিনি যোগ দেবেন, যদিও সেটি ভার্চুয়াল। এখন ওয়াশিংটন আওয়ামী লীগের নেতারা চাচ্ছেন যে তারাও চান সেখানে ওয়াশিংটন ডিসিতেও একটি নাগরিক সমাবেশ করার জন্য, কারণ ট্রাই স্টেট যেটিকে বলা হচ্ছে, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়ায়, সেখানে কিন্তু অসংখ্য বাংলাদেশিরা রয়েছেন। তারাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। যদিও এই
করোনা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার কর্মসূচি কিন্তু খুব সীমিত এবং জনসমক্ষে তিনি কিন্তু খুব কম সময়ই আসছেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আগমন আসলেন তার সর্বশেষ পরিস্থিতি। সোহার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। করোনার সংক্রমণের মধ্যেও থেমে নেই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কৃষি খাতে ব্যাপকভাবে অবদান রাখছেন তারা। ক্রমেই বাড়ছে বাংলাদেশি খামারির সংখ্যা। প্রবাসী বাংলাদেশিদের এমন সাফল্যে অনুপ্রাণিত হয়ে খামারের কাজে আসছেন অন্যরাও। মালয়েশিয়ার সেলাঙ্গর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আর ইচ্ছে শক্তির সঙ্গে যদি শ্রম, মনোবল আর ভালোবাসা থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। কৃষি প্রধান বাংলাদেশ থেকে এসে বিদেশের মাটিতে দেশি প্রযুক্তি কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জমি লিজ নিয়ে মালয়েশিয়ার বুকে মাছের খামার করে লাভবান হচ্ছেন অনেকে। উৎপাদন করছেন নানা জাতের দেশীয় ও বিদেশি মাছ। শুধু নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন না, কর্মসংস্থান হচ্ছে অনেক বাংলাদেশির। আমি অবশ্য এখানে 2007 সাল থেকে শুরু করছি এই মাছের এই খামারটা। আমার দেখা দেখি অবশ্য অনেকে ইন্টারেস্টিং হয়েছে পরে। 5000 রিঙ্গিতের মতো এটা ভাড়া দিয়ে আমরা এখানে মাছ, কই মাছ, শোল মাছ সব মাছই চাষ করছি। ইনশাল্লাহ আমরা অনেকটা লাভজনক আছি। মালয়েশিয়ার বিভিন্ন শহর ও অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন এমন মাছের শ্বাস দেখতে স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশি সহ অনেক পর্যটকও ভিড় করেন মাছের খামার দেখতে। আবার বাংলাদেশি প্রবাসী সহ অনেকে আসেন তাজা মাছ কিনতে। বাংলাদেশি মালিকানাধীন খামারে কাজ করতে পেরে খুশি প্রবাসী শ্রমিকরা। আমি মাছের খামারে কাজ করি, বাংলাদেশের মতনই, তেমন লাগে না বিদেশ আসছি, বাংলাদেশের মালিক সবাই বাঙালিয়ান, আমরা অনেক বাঙালি কাজ করি। আসছি, আমার অনেক ভালো লাগছে যে প্রবাসে আইসা যে আমরা মাছ পালন করতে পারতাছি, হাঁস, মুরগি, গরু, ছাগল এবং সব কিছু মিলে এভরিথিং আমার কাছে খুব ভালো লাগছে। আমরা উৎসব পাচ্ছি যে এরকম আমরা কোনো কিছু ভবিষ্যতে করার পরিকল্পনা নিয়েছি অলরেডি। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন শতাধিক মাছের খামার রয়েছে। এসব খামারে বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, সেলাঙ্গর, মালয়েশিয়া। কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় সোমবার সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হবে রাত 9টায়। রোববার মন্ট্রিয়ালে শেষ প্রচারণা চালিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন এবারে নির্বাচনেও ক্ষমতায় আসছে তার দল। মন্ট্রিয়াল থেকে আরও জানাচ্ছেন শরীফ ইকবাল চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 15টি দল। এর মধ্যে শ্রেষ্ঠ 5টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার দৃঢ় বিশ্বাস তিনি এবং তার দল লিবারেল পার্টি আবার ক্ষমতায় আসবে এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন। কানাডার মন্ট্রিয়ালে তার নির্বাচনী এলাকাতে জনসমাবেশ করেছেন। জনসমাবেশে তিনি জনগণের অধিকার, নারীদের অধিকার এবং শিশুদের সেবামূলক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রত্যেককে বাড়ি করারও প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই জনসভার মাধ্যমে, জনসমর্থনের মাধ্যমে কানাডায় সবাই ভোট দিবেন এবং এই ভোটেই নির্বাচিত হবে আগামী 4 বছরের জন্য কানাডার সরকার। কানাডার এই নির্বাচন মাধ্যমে আগামী 4 বছরের জন্য কানাডার ভবিষ্যৎ নির্ভর করছে। মহামারী ক্রান্তিকালীন সময়ে লিবারেল সরকার যে সকল সাহায্য সহযোগিতা করেছে কানাডার জনগণের জন্য তা বিশ্বের ইতিহাসে বিরল। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি। 3 দিনব্যাপী ভোট গ্রহণের পর রোববার শুরু হয়েছে গণনা। প্রথম দিনের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন জানায় 38% ভোট পেয়ে এগিয়ে আছে পুতিনপন্থী ইউনাইটেড রাশিয়া পার্টি। আর বিরোধী কমিউনিস্ট পার্টি পেয়েছে 25.17% ভোট। তবে দেশটির গণমাধ্যম বলছে এবারে নির্বাচনে 45% ভোট পাবে দলটি। এর আগে 2016 সালের নির্বাচনে 54% ভোট পেয়ে বিজয়ী হয়েছিল ইউনাইটেড রাশিয়া। অবশেষে চালু হয়েছে ইতালির ভেনিসের পুনর্জন্মের প্রতীক হিসেবে পরিচিত নৌকা ভায়োলিন অব নোয়া।
মহামারী করোনায় হারানো স্বজনদের স্মরণে বিশাল বেহালা আকৃতির পরিবেশ বান্ধব এই নৌকাটি তৈরি করেছেন দেশটির বিখ্যাত এক কারিগর। উদ্বোধনী অনুষ্ঠানে লেগুন শহরের হ্রদে ভাসমান নৌকাটিতে সঙ্গীত পরিবেশন করেন ভেনিসের স্বনামধন্য বাদ্যযন্ত্রকারীরা। কোভিড-19 মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত এই নৌকাটি ভেনিসের লেগুন শহরের একটি হ্রদে যাত্রা শুরু করেছে। বিশাল বেহালার আকৃতির সুন্দর এই নৌকাটি তৈরি করেছেন ইতালির নামকরা ভাস্কর ডি মার্চি। উদ্বোধনের পর চলমান নৌকাটিতে বিখ্যাত বাদ্যযন্ত্রকারী আন্তোনিও ভিভালডি ভায়োলিন বাজিয়ে দর্শকদের বিমোহিত করেন। এ সময় তার চারপাশে নৌকায় করে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। ভাস্কর ডি মার্চি জানান, এই বিশেষ জলযানটি পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বৈদ্যুতিক মোটরের সংযোগ। 12 মিটার লম্বা ও 4 মিটার চওড়া নৌকাটির প্রতিটি অংশে ভাস্করের নৈপুণ্য ফুটে উঠেছে চমৎকারভাবে। ডি মার্চি দ্য কার্পেন্টার অব ভেনিস নামেও পরিচিত। বেশ কয়েক দশক ধরেই তিনি পানিতে ভাসমান বিভিন্ন ভাস্কর্য তৈরি করে আসছেন। তার কাজগুলোর মধ্যে অন্যতম ভিন্টেজ ভক্সওয়াগন গাড়ি, একটি কাগজের টুপি এবং একটি উঁচু হিলের জুতার আদলে তৈরি বিশাল নৌকা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। ইউরোপে আসা যে কোনো পর্যটকই একবারের জন্য হলেও চেষ্টা করেন সুইজারল্যান্ডের মনোরম জুরিক লেক দর্শনের। নয়নাভিরাম নীলাভ জলরাশি মুগ্ধ করে যে কোনো পর্যটককে। লেকের চারপাশের সৌন্দর্য অপরিসীম। রোদ কিংবা বৃষ্টিতে এর সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। বৃষ্টিস্নাত জুরিক লেকে সেই সৌন্দর্যের আংশিক তুলে ধরেছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সুইজারল্যান্ডের জুরিক লেক ইউরোপে আসা পর্যটকদের মোটামুটি সবারই গন্তব্য হয় এই জুরিক লেক। সবাই চেষ্টা করেন একবারের জন্য হলেও এর সৌন্দর্য উপভোগের। প্রায় 3 কিলোমিটার বিস্তৃত এর নীলাভ জলরাশি খুব সহজেই পর্যটকদের বিমোহিত করে। আর পর্যটক আকর্ষণের জন্য এখানে রয়েছে অনেক সুযোগ সুবিধা। I'm very happy to be here. I mean, it's nice view from here, even if it's rainy. I'm very happy to be here with my husband. Switzerland is very beautiful. বিশেষ নৌযানে করে পর্যটকরা এর পুরো এলাকা ঘুরে বেড়াতে পারেন। লেকপাড়ের সবুজ বৃক্ষরাজি এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আর নানা প্রজাতির পাখির সাথে হাঁসের খেলা পর্যটকদের বাড়তি আনন্দ দেয়। আর এর তীর ঘেঁষে রয়েছে চমৎকার একটি ভাস্কর্য। জুরিক লেকের সৌন্দর্য দেখে এখানে ঘুরতে আসা পর্যটকরা অনেক মুগ্ধ। প্রতি বছর সুইজারল্যান্ডের এই জুরিক লেক দেখতে আসেন হাজার হাজার পর্যটক। তবে করোনার কারণে সেই সংখ্যা অনেকটা কমে আসলেও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও পর্যটক উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সুইজারল্যান্ডের জুরিক লেক পার্ক থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি জানালো বিসিবি। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 12 ও 14 অক্টোবর আবুধাবিতে হবে ম্যাচ দুটি, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে বিসিবি নির্বাচনের ব্যস্ততার কারণে বিশ্ব আসরে টাইগারদের সঙ্গে টিম লিডার হিসেবে কাউকে পাঠানো হচ্ছে না। এদিকে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান আকরাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একের পর এক বড় শট খেলেন তামিম। আফসোস বাড়তে থাকে ভক্তদের, হয়তো টিম ম্যানেজমেন্টেরও। টি-20 বিশ্বকাপের দলে নেই এই ওপেনার। তবে যারা আছেন তাদের নিয়েই ইতিবাচক ভাবনায় নীতি নির্ধারকরা। এমনিতে মাহমুদুল্লাহদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বোর্ড। তবে টানা 2 হোম সিরিজ জয় হলেও বিশ্বকাপের কন্ডিশনে অনুশীলনের বিষয় রয়েছে। চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক 2 প্রস্তুতি ম্যাচের সূচি। নির্ধারণ করা হয়েছে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দিনও। 3 তারিখ বাংলাদেশ টিম যাবে, 4 তারিখে পৌঁছাবে ওমানে। সেখানে একদিন কোয়ারেন্টাইনের পর আমরা প্র্যাকটিস করে ওখানে 8 তারিখে আমরা একটা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলবো। তারপর 9 তারিখ চলে যাবে বাংলাদেশ দল আবুধাবিতে। ওখানে গিয়ে আমরা 12 আর 14 দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলে আমরা কিন্তু আবার ওমানে এসে আমাদের যে কোয়ালিফাইং আছে সেই ম্যাচগুলো খেলবো। টি-20 বিশ্বকাপের পাশাপাশি বিসিবির সামনে আরও এক মেগা ইভেন্ট নির্বাচন। বোর্ড পরিচালকরা সবাই মহাব্যস্ত, তাই ওমান আমিরাতে ম্যানেজারের কাঁধেই সব দায়িত্ব। এবার একটু ডিফিকাল্ট, কারণ ইলেকশনের সাথে সবাই জড়িত আছে ইলেকশনের জন্য। সো
আমরা এবার কোনো টিম লিডার দিই নাই, বাট ইটস নট নেসেসারি যে সবসময় যে টিম লিডার যে দিতে হবে, কারণ সবসময় তো আমাদের এখন যে মানে সবসময় কিন্তু আমাদের সাথে যোগাযোগের প্রত্যেকটা ডিসিশন আমরা এখান থেকেও দিতে পারি। বিশ্বকাপ শেষ হবে 14 নভেম্বর। ওয়ার্ল্ড কাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। 19 নভেম্বর শুরু হয়ে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজ। এরপরেই আবার নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। আগের সূচি অনুযায়ী পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের সূচি ছিল সাংঘর্ষিক। সেক্ষেত্রে দুই সিরিজে আলাদা স্কোয়াড খেলাতে হতো। তবে সে জটিলতা কাটাতে নিউজিল্যান্ড সফরের সূচিতে খানিকটা পরিবর্তন আনা হচ্ছে। দুইটা দল করার কথা উঠেছিল, যেহেতু আমাদের পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ট্যুরটা নিয়ে একটু ক্ল্যাশ ছিল, সো সেই জিনিসটা এখন আর হচ্ছে না, বিদায় আমাদেরকে কিন্তু আর ওই চিন্তা। বাট আমরা কিন্তু অনেক অপশন রেখেছি, অনেক জায়গায় অনেকগুলো প্লেয়ারের উঠে আসতেছে, ইনশাল্লাহ ওরা ভালো করছে। সো এই অপশনটা থাকলে ভালো, বাট এখন ওই সিচুয়েশন আর হচ্ছে না। পাকিস্তানের সাথে খেলে প্লেয়াররা গিয়ে আপনার নিউজিল্যান্ডে আপনার 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে পারবে। ডিসেম্বর জানুয়ারিতে কিউইদের বিপক্ষে 3টি টি20 ও 2টি টেস্ট খেলবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জলজ ফুলের রানী পদ্ম। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমায় পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থানের পর্যটকদের আনাগোনায় মুখরিত গোপালগঞ্জের পদ্ম ফুলের বিলগুলো। আর সৌন্দর্য পিপাসু মানুষের বিলে নৌকায় ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছেন শতাধিক পরিবার। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার তথ্য ও ছবিতে রিপোর্ট। ভোরের সূর্যের সোনালী আভার সাথে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দেয় গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রাম, বলাকৈর ও খেলনা এই 3 বিলে। দৃষ্টি যতদূর যায় শুধু সাদা গোলাপি রঙের পদ্ম ফুল। 1988 সালের বন্যার পর থেকে বর্ষাকালে এই বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় পদ্ম ফুল। আর এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছেলে মেয়ে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ভিড় করেন দূর দূরান্তের প্রকৃতি প্রেমীরা। হুট করে প্ল্যান করে আসলে এখানে চলে আসা, এত সুন্দর একটা পরিবেশ এর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। পদ্ম ফুল আর পদ্ম ফুলের পাতা, এই সবুজ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। জায়গাটা অনেক সুন্দর, ফুল আশেপাশে আছে, ভালোই লাগতেছে। এটা অতিরিক্ত মনোরম একটি পরিবেশ, চারিপাশে পদ্ম, বিলের মাঝখানে। বর্ষা মৌসুমে বিল এলাকার মানুষের তেমন কোনো কাজ না থাকায় দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার। 100টা ফ্যামিলি এই সময় আমাদের কোনো কাজ বাজ নাই, একেবারে আমরা বসা এইখানে আমরা নৌকো চালাই, যে ফ্যামিলি যে খরচটা আমরা পাই তাতে আমার ফ্যামিলির সুন্দরভাবে চলে। পর্যটকদের পদ্মবিলে আসা যাওয়ার সড়কটি প্রশস্ত ও সংস্কার সহ নানান সুবিধা গড়ে তোলার আশ্বাস দেন জেলা প্রশাসক। চলাচলের যে রাস্তাটি আছে, রাস্তাটিকে আসলে নিরাপদ করা, ওখানে গাড়ি রাখবার একটু জায়গা করা বা কিছু গোল ছাউনি তৈরি করা। আমরা একই সাথে যেমন আমাদের বিভিন্ন সরকারি দপ্তর এখানে কাজ করছে, আমরা ইতিমধ্যে পর্যটন দপ্তরকেও বিষয়টি জানিয়েছি, তারা এটাকে ফিজিবিলিটি তারাও দেখে গেছেন। এটা করপাড়া ইউনিয়নের বনগ্রাম বিলে 250 একর, বলাকৈর বিলে 200 একর ও খেলনার বিলে 200 একর জমিতে পদ্ম ফুল শোভা ছড়ায়। সময় সংবাদ, গোপালগঞ্জ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী। স্বাগত জানাতে বিমানবন্দরে শত শত নেতাকর্মীর ভিড়। বিদেশ না যাবার আগের শর্তেই আগামী মার্চ পর্যন্ত বেগম জিয়ার সাজা স্থগিত। সরকার পতনের এক দফা দাবিতে শিগগিরই রাজপথের আন্দোলনে নামার আভাস বিএনপির। করোনার দীর্ঘ বিরতির পর খুলতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। হলগুলোতে 14 দিনের কোয়ারেন্টাইন পালনের বাধ্যবাধকতা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।